সমন্বয় বা কোঅর্ডিনেশন। এই যে তুমি আমার কথাগুলো শুনছো, আমার কথা শুনে তুমি কিছু একটা বুঝতেছো, আমি তোমাকে যদি এখন কিছু একটা লিখতে বলি তুমি সেটা লিখতে পারবা। তাহলে তোমার কান বা হিয়ারিং অর্গান যেটা, এটা দিয়ে তুমি শুনছো, তোমার কান থেকে তোমার সিগন্যালটা ব্রেইনে গেল, ব্রেইন তোমার হাতকে নির্দেশনা প্রদান করলো যে এটা তোমাকে লিখতে হবে, দেন তুমি খাতায় লিখতেছো, তোমার আঙ্গুল দিয়ে সেটা লিখতেছে। তাহলে এখানে একটা সমন্বয় বা কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে, যে শোনা, শোনা থেকে এটা সিগন্যালটা ব্রেইন বা সিএনএস সেন্টারে যাওয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দেন এখান থেকে এটা মডিফাই হয়ে তোমার ইফেক্টর অর্গান বা হাতে আসা, দেন হাত ওই কাজটাকে সম্পাদন করা বা এক্সিকিউশন। তো এই যে এটা একটা সমন্বয় হলো না, এটা একটা কাজের সমন্বয়, আমাদের ফুল বডিটা এই সমন্বয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে? সো আমরা এই অধ্যায়ে মূলত সমন্বয় বা কোঅর্ডিনেশন কিংবা ব্রেইন, এই ব্রেইন নিয়ে এখানে আলোচনা করব। তাহলে দেখো আমাদের অধ্যায়টা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উদ্ভিদের সমন্বয়, একটা হচ্ছে প্রাণীর সমন্বয়। আমরা শুরুতে উদ্ভিদের সমন্বয়টা পড়বো না, এটা আমরা লাস্টের দিনে একটু আলোচনা করব, একদম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা মূলত প্রাণী সমন্বয় দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, উদ্ভিদের সমন্বয় খুবই ছোট, জাস্ট 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার আলোচনা, এগুলো আমরা নেক্সট দিন পড়ব। শুরুতে আমরা স্নায়ুতন্ত্র থেকে শুরু করি। হ্যাঁ, দেখো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, ইংরেজিতে বলে আমরা কি বলবো, নার্ভাস সিস্টেম। এই স্নায়ুতন্ত্রকে আমরা টোটাল আগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ক্লাসিফিকেশনটা বুঝিও, এগুলো তোমাদের জন্য নতুন, সো মুখস্থ করতে হবে। দেখো স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে কেন্দ্রীয়। কেন্দ্রীয় মানে কি, তোমার মাথা, মস্তিষ্ক, মানে একদম মাঝখান বরাবর যেগুলো আছে, তুমি খেয়াল করো, তুমি যদি এটা হও, তোমার একদম ভাইয়া স্ক্রিন চলে গেছে। তোমাদের ওইদিকে নেটের সমস্যা, তো এই জন্য এমন হচ্ছে। বাকিদের কি আছে স্ক্রিন? জি আছে। না না নাই। এখন আমার মোটামুটি অন্যান্য ক্লাসে এই সমস্যাটা খুব একটা হয় না, বাট তোমাদের ক্ষেত্রে মেজর দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের ক্লাসটা হয়তো তাহলে জুমে নিতে হবে। আজকে দেখি, যদি দেখি যে বেশি সমস্যা হচ্ছে, তাহলে নেক্সট ক্লাস থেকে জুমে শিফট করবো। হ্যাঁ, তোমরা জুম অ্যাপটা ডাউনলোড করে নিও। জুমে সব কিছু ঠিক আছে, কোনো স্ক্রিন যাওয়ার কোনো ইয়ে নেই, সব কিছু ভালো। শুধু একটাই সমস্যা, 40 মিনিট অবধি ক্লাসটা রান করা যাবে, 40 মিনিট পরে আবার দ্বিতীয় লিঙ্কে ঢুকতে হবে। আমি প্রথম 1.5 থেকে 2 বছর জুমেই পড়িয়েছিলাম, পরবর্তীতে গুগল মিটে শিফট করছি। সো আজকে দেখো, আজকের পর যদি দেখতেছো যে বেশি অসুবিধা হচ্ছে, স্ক্রিন বারবার চলে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে লাইভে, তাহলে নেক্সট দিন থেকে জুমে আমি ক্লাস রান করব। হ্যাঁ, তোমরা মোবাইলের মধ্যে জুম অ্যাপটা ডাউনলোড করে নিও। এই ক্লাসটা করার জন্য কোনো অ্যাপের প্রয়োজন হয় না গুগল মিটে, বাট জুমটার জন্য অ্যাপ লাগবে, ওখানে স্ক্রিন যায় না। ওকে, তাহলে দেখো স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তুমি যদি এটা তোমার হিসাব করো, তাহলে তোমার মাঝখান বরাবর যেগুলো আছে, দেখো মেরুদণ্ড তো চিনো না, মেরুদণ্ডের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এটা কি মেরুদণ্ডের ভিতরে, মেরুদণ্ডের ভিতরে, মেরুদণ্ড মানে কি একটা হাড্ডি, এই হাড্ডির ভিতরে, হাড্ডিতে আল্লাহ তাআলা আমাদেরকে এত শক্ত করে কেন দিয়েছেন, কারণ এর ভিতরে আমাদের সুষুম্না কাণ্ড থাকে। সুষুম্না কাণ্ডটা খুবই সেন্সিটিভ অর্গান, এগুলো আমাদেরকে খুব আল্লাহ তাআলা এমনভাবে রাখছে ভিতরে যাতে এগুলো ড্যামেজ না হয় খুব সহজে। ব্রেনটা দেখো, আমাদের মাথাটা খুব শক্ত না, এখানে স্কাল, ব্রেনেরটাকে আমরা কি বলি, স্কাল, স্কালের মধ্যে এটা আল্লাহ তাআলা একদম সুরক্ষিত করে রাখছে যাতে বাইরে থেকে কোনো আঘাতজনিত কারণে এটা ক্ষতি না হয়। তো এই যে মাঝখান বরাবর যেগুলো পাবা, দেখো মাঝখানে তোমার মাথা আছে মানে ব্রেইন, এবং এখানে তোমার সুষুম্না কাণ্ড আছে শিরদাঁড়া বরাবরে, মানে তোমার মেরুদণ্ড বরাবর, ওটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এর ভিতরে কি পাবা, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে যে মস্তিষ্ক বা ব্রেইন, বাংলা ইংরেজিতে বললে ব্রেইন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা কিংবা সুষুম্না কাণ্ড। এরপর আসো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই যে ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে, এই যে এটা স্পাইনাল কর্ড ধরো, এটা তুমি স্পাইনাল কর্ড ধরো, একদম মেরুদণ্ডের পিঠের মধ্যে আছে, এটা মাঝখান বরাবরে, এখান থেকে এরকম কিছু তোমার নিউরন বা তোমার নার্ভ বের হবে, নার্ভ ফাইবার বের হবে। কি বের হবে, নার্ভ ফাইবার, যেটা তোমার সারা বডিতে, ফুল বডিতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এগুলোকে আমরা বলি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এগুলোকে কি বলবা, এগুলোকে বলবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো ব্রেন থেকে যেগুলো বেরোবে এগুলোকে তুমি বলবা করোটিক সুষুম্না স্নায়ু। আর এখানে আমাদের তোমার এই করোটিক সুষুম্না স্নায়ু আবার দুই প্রকার, আমাদের এখান থেকে তোমার ব্রেইন এবং এই মাঝখান থেকে যেগুলো বেরোবে আর কি, ব্রেন থেকে যেগুলো বেরোবে এগুলোকে করোটিক বলবো। আর আমাদের এখানে তোমার সুষুম্না কাণ্ড থেকে যেগুলো বেরোবে এগুলোকে আমরা সুষুম্না স্নায়ু বলবো।
বুঝতে পারছো? আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এগুলা আমরা যখন পড়বো তখন বলছি। একটা হচ্ছে সিম্পেথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক। ওকে, তাহলে বুঝো আমাদের টোটাল স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যে মস্তিষ্ক বা ব্রেইন, আর আমাদের রয়েছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এরপরে রয়েছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে করোটিক সুষুম্না স্নায়ু। এরপরে রয়েছে তোমার স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। করোটিক সুষুম্না স্নায়ুর মধ্যে দিয়ে যে করোটিক স্নায়ু পাবা এবং সুষুম্না স্নায়ু পাবা। করোটিক স্নায়ু মানে কি বললাম? ব্রেইন থেকে যেগুলো নার্ভ ফাইবার বেরোবে, এখানে এরকম নালিকার মধ্যে বেরোবে, এগুলো হচ্ছে যে করোটিক স্নায়ু। আর সুষুম্নার কাণ্ড থেকে যেগুলো বেরোবে, এই যে এখান থেকে, এগুলোকে বলতেছি আমরা সুষুম্না স্নায়ু। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম। আমাদের হার্ট তুমি হার্টটাকে বন্ধ করে তো দেখি, তুমি নিজের ইচ্ছায় বন্ধ করতে পারবে না। এই জন্য এটা হচ্ছে স্বয়ংক্রিয়, মানে নিজে নিজে চলতেছে। ঠিক আছে? তো এই যে স্বয়ংক্রিয় মানে অটোমেটিক, যেটা তোমার ইচ্ছাধীন না, বাট এগুলা আমাদের ইচ্ছা অনুযায়ী। তুমি হাতটাকে এখন নাড়ার চেষ্টা করো, তুমি হাত যেদিকে নাড়াইতে চাবা ওইদিকে নড়বে। তুমি একটু হাঁটতে চাইবা, তুমি হাঁটতে পারবা। কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তোমার ইচ্ছাধীন না, এটা অটোমেটিক হবে। হ্যাঁ, এটা অটোমেটিক। এই আমাদের হার্ট, তারপর আমাদের এই যে অর্গানগুলা, এগুলো সব সিম্প্যাথেটিক স্নায়ু এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা হচ্ছে মোটামুটি একদম সাদামাটা ক্লাসিফিকেশন। তোমরা উপরের ক্লাসে বা এইচএসসিতে গেলে আর অনেক বিস্তারিত জানবা এগুলো নিয়ে। তাহলে আসলে আমরা প্রত্যেকটা অর্গান নিয়ে একটু পড়ি, আমাদের বইয়ে যা আছে। শুরুতেই মস্তিষ্ক বা ব্রেইন। সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলা হয়। সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ মানে কি? দেখো, সুষুম্নাকাণ্ড হচ্ছে পিঠ বরাবর যেটা আছে, এটা ধরো এটা সুষুম্নাকাণ্ড। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাসের শেষে পাঠাচ্ছি সুষুম্নাকাণ্ডের ছবিটা, মানে মানুষের আর কি, আমাদের মেডিকেলে দেখানো হয়েছে এটা। তো এই যে এখানে তোমার সুষুম্নাকাণ্ডের শীর্ষে মানে আগার দিকে আর কি, এইরকম করে ব্রেনটা থাকে। ব্রেন মানে আমাদের মাথার ভিতরে আর কি। সো এখানে এরকম করে আমাদের ব্রেনটা থাকবে, এবং এই যে সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত মানে মোটা। এই যে দেখো, এটা মোটা না একটু ব্রেনটা? স্ফীত অংশ করোটিকার মানে হলো মাথার হাড্ডিগুলা, করোটিকার মধ্যে অবস্থান করে, তাকে আমরা মস্তিষ্ক বা ব্রেইন বলি। এবং এই মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের পরিচালক, মানে স্নায়ুতন্ত্রকে ফুল নিয়ন্ত্রণ করবে ব্রেনটা। মস্তিষ্কের তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, সামনের অংশটা হচ্ছে যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক হচ্ছে যে মাঝখানের অংশটা, পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে পিছনের অংশটা। এই যে দেখো, এটা হচ্ছে পুরোটা তোমার মানুষের তোমার স্কাল বা তোমার মাথা। তো এর মধ্যে আমাদের এই যে এখানে যেটা তুমি লম্বা নিচের দিকে নেমে যাচ্ছে দেখতেছো, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। এই যে এটা কি বলবা? এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডের শীর্ষে, এই যে একদম আগায় না এটা, এই জন্য শীর্ষে স্ফীত অংশ, এই যে মোটা স্ফীত অংশটার নাম হচ্ছে যে আমাদের ব্রেইন বা তোমার এই যে মস্তিষ্ক। এবং এটা তিনটা অংশ। এই যে সামনের দিকে যেটা পাচ্ছ, এটা হচ্ছে যে অগ্র মস্তিষ্ক বা সামনের দিকে যেটা পাইলা, মাঝখানের দিকে যেটা পাইলা এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, পিছনের দিকে যেটা পাইলা এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। বুঝতে পারছো? তাহলে অগ্র, মাঝখানে মধ্য, আর পিছনে পশ্চাৎ। অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিই অগ্র মস্তিষ্কের মধ্যে কী কী আছে, একটু খেয়াল করো। শুরুতে এই যে এগুলো তোমরা গরুর মধ্যেও দেখতে পাও, আমি ছবি পাঠালে ওখানে দেখবা। এটা হচ্ছে সেরিব্রাম, নামগুলো উচ্চারণ করো যে এটা কি। এটা হচ্ছে সেরিব্রাম, অগ্র মস্তিষ্কের অংশ। অগ্র মস্তিষ্কের অংশ কী কী পাচ্ছ? এটা হচ্ছে সেরিব্রাম, এই যে অংশটা। সেরিব্রামের ঠিক নিচে তুমি থ্যালামাস পাবা। এটাকে কি বলবা? থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচে পাবা হাইপোথ্যালামাস। বুঝছো? তাহলে অগ্র মস্তিষ্কের টোটাল তিনটা অংশ। একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্কের কয়টা অংশ? তিনটা, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্ক আসো, আমরা মধ্য মস্তিষ্কে যাচ্ছি। পশ্চাৎ মস্তিষ্কের অংশ হলো সেরিভেলাম। এটা হচ্ছে কি? সেরিব্রাম। এটা কি? সেরিব্রাম। আমাদের মস্তিষ্কের ম্যাক্সিমাম কাজ করে থাকে সেরিব্রাম, এবং এটাকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি, সেরিব্রামকে। তাহলে এই পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে সেরিভেলাম। এই সেরিভেলাম আমাদের হাঁটাচলা, দৌড়ানো ইত্যাদি সব নিয়ন্ত্রণ করে, হাঁটাচলা, দৌড়ানো। এরপরে হচ্ছে পন্স। এই যে মাঝখানের অংশটা হচ্ছে কি? পন্স। এবং শেষের দিকে মেডুলা অবলঙ্গাটা। এই তিনটা অংশ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। বোঝা গেছে কি? তাহলে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ কয়টা? টোটাল তিনটা, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি? সেরিভেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। সেরিভেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। এগুলো সুন্দর মতো করে মুখস্থ করবা। তাহলে এবার আমরা একটু যাই
অগ্রমস্তিষ্কের মধ্যে কি কি পাচ্ছ? অগ্রমস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? অগ্রমস্তিষ্ক। এবং এই সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়, মানে সবার গুরু সে, সবাইকে নিয়ন্ত্রণ করবে, ম্যাক্সিমাম কাজ সে করবে। সেরিব্রামের ডান এবং বাম দুটো সম্পূর্ণভাবে বিভক্ত। এই আমাদের সেরিব্রামের মধ্যে দুটো অংশ পাবা। একটা হচ্ছে ডান অংশ, এই যে তোমরা গরুর ব্রেন দেখলে কাটার সময় এটা বুঝতে পারবে, একটা হচ্ছে ডান অংশ থাকে, একটা হচ্ছে বাম অংশ থাকে। তাহলে এটা হচ্ছে যে আমাদের ডান এবং বাম দুটো অংশ সম্পূর্ণভাবে বিভক্ত। দুইটি অংশের মাঝখানে বিভেদক কাজ থাকায় এই বিভক্তি ঘটে। এদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। আমি তোমাদেরকে একটু ছবি দেখাই, তাহলে তোমরা সাথে সাথে বুঝবা। একটু সময় দাও, আমি ছবিগুলো বের করি। আমাদের গ্রুপে কিছু ছবি দিয়েছি, স্পাইনাল কর্ডের ছবিটা পাচ্ছি না, এটা আমি পাইলে দিচ্ছি। সুষমনা কাণ্ডের সবাই ছবিগুলো দেখতে পারো। এখানে আমি স্ক্রিন দেখাচ্ছি, খেয়াল করো। এটা হচ্ছে মানে ডিরেক্ট হিউম্যান ব্রেন, হ্যাঁ, অরিজিনাল। তো এটা হচ্ছে সেরিব্রাম। আমরা এখন যেটা বললাম গুরু মস্তিষ্ক, যেটা বললাম তোমার অগ্রমস্তিষ্কের প্রধান অংশ। অগ্রমস্তিষ্কের প্রধান অংশের নাম কি বললাম? সেরিব্রাম। এই যে দেখো কয়টা অংশ পাচ্ছ? দুইটা। এই যে একটা হচ্ছে ডান দিকে যেটা থাকবে এটাকে বলবো ডান সেরিব্রাম হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে কি? স্পিয়ার মানে হলো গোলক। দেখো সেরিব্রামটা একটা সম্পূর্ণ গোলকের মতো না পুরো, তো এটার অর্ধেক হচ্ছে যে তোমার হেমিস্ফিয়ার, মানে অর্ধেক। হেমিস্ফিয়ার, হেমি মানে অর্ধেক, স্পিয়ার মানে হলো গোলক, তাহলে অর্ধগোলক। এই যে প্রতিটা অংশ হচ্ছে অর্ধগোলক, তাহলে এটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, অথবা ডান সেরিব্রাম, এটাকে বাম সেরিব্রাম, এভাবে বলতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রতিটা সেরিব্রাম। এই যে এটা একটা সেরিব্রাম, এটা একটা সেরিব্রাম। এখানে বড় বড় উঁচু উঁচু কাজ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জাইরাস। ছোটো ছোটো কাজ যেগুলো দেখতে পাচ্ছ নিচু নিচু ডাউন নিচের দিকে, এগুলো হচ্ছে যে সালকাস। ওকে, আর এখানে একটা আমাদের মাঝখানে ব্যবধায়ক আছে, একটা আমাদের কর্পাস ক্যালোসাম নামক একটা তন্তু দিয়ে আমাদের এই দুইটা সেরিব্রাম পরস্পরের সাথে যুক্ত থাকে। এবং দেখো এটা সবচেয়ে বড় না, মস্তিষ্কের ব্রেন বলতে আমরা মূলত এই ব্রেনটাকেই বুঝি। এবং কিন্তু ব্রেন বলতে শুধু এই ব্রেন না, মানে এটা না, এখানে আরও অনেক পার্ট আছে, এগুলো আমরা পড়ছি এখন। সো এটা হচ্ছে মূলত সেরিব্রাম, মানে অগ্র মস্তিষ্কের একটা অংশ। অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে মূলত এটা, যেটাকে আমরা ব্রেন নামে চিনি। এরপরে দেখো এটা যদি তুমি উল্টা দিকে কাটো, এই ব্রেনটাকে উল্টা দিকে কাটো, তাহলে এরকম দেখতে পাবা। এই যে এখানে যে কর্পাস ক্যালোসাম দেখতে পাচ্ছ, এই কর্পাস ক্যালোসাম দিয়ে একটার সাথে অপরটা যুক্ত থাকে। আর এখানে আর একটা মাথা, এই মাথাটাকে অর্ধেকভাবে কাটছে, মানে এটা ডিরেক্ট সরাসরি মাথা একজনের, এটা ডিরেক্ট কাটা হয়েছে আর কি মেশিন দিয়ে মারা যাওয়ার পর। তো এই যে এখানে তুমি উপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ব্রেন। ব্রেইনের একদম উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেনিনজাস, আমরা একটু পরেই পড়বো। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে মেনিনজাস, মানে মেনিনজাস নামক পর্দা দ্বারা ব্রেনটা আবৃত থাকে। এই মেনিনজাসে যদি কারো সমস্যা হয় তাহলে এটা আমরা মেনিনজাইটিস বলে থাকি। ওকে, কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ বা ঘা হলে আর কি মেনিনজাইটিস বলে, প্রচণ্ড তীব্র মাথা ব্যথা হয় এটা হলে। তাহলে সেটা হচ্ছে যে ব্রেন এবং বা সেরেব্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডুলা অবলঙ্গা, নিচের দিকে আসো, এই যে এটা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা নিচের দিকে, এবং আমাদের এখান থেকে স্পাইনাল কর্ডগুলো এই দিক দিয়ে যাবে একদম আমাদের পিঠ বরাবরে। ওকে, এই আর উপরের দিকে যেটা হাড্ডি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে স্কাল্প বা করুটি। এটা কি? করুটি বা স্কাল। এই
মোটামুটি এতটুকু তোমাদের বইয়ে আছে। তাহলে সেরেব্রাম তো দেখলা, হ্যাঁ, সেরেব্রামকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি, এটা ম্যাক্সিমাম কাজ নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো এই যে ডান এবং বাম, এই যে দেখলা না, একটা ডান অংশ একটা বাম অংশ, এবং এই দুই অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকে, যে মাঝখানে একটা খাঁজ, এদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। প্রতি অংশটাকে কি বলবা? সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে হলো প্রতিটা অংশের অর্ধেক। হেমিস্ফিয়ার, স্পিয়ার মানে গোলক, হেমি মানে অর্ধেক, সেরেব্রাম মানে সেরেব্রামের অর্ধেক। সেরেব্রামের ডান এবং বাম হেমিস্ফিয়ারের মধ্যে কাজ থাকলেও এই দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে যুক্ত, যাকে কর্পাস ক্যালোসাম বলা হয়। ওই যে আমি দেখাইছিলাম, কর্পাস ক্যালোসাম দ্বারা পরস্পর যুক্ত থাকে। বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। মানে ডান অংশটা এদিক বরাবর নিয়ন্ত্রণ করবে বাম অংশকে, বাম অংশটা দেহের ডান অংশ বরাবর নিয়ন্ত্রণ করবে। এই জন্য কারো যদি তোমার ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারের সমস্যা হয়, তাহলে সে দেহের সকল বাম অংশের নিয়ন্ত্রণ হারাই ফেলবে, যাকে আমরা তোমার ইয়া বলি আর কি, প্যারালাইসিস বলি। হ্যাঁ, প্যারালাইসিস, ওই যে ডান দিকের অংশগুলো প্যারালাইসিস হয়, নিচে বাম দিকের অংশগুলো প্যারালাইসিস হয়। তো কারো যদি ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারের সমস্যা হয়, তাহলে তার দেহের বাম অংশের নিয়ন্ত্রণ হারাই ফেলবে, আর বাম দিকেরটা সমস্যা হলে ডান অংশের নিয়ন্ত্রণ হারাই ফেলবে। ঠিক আছে, প্যারালাইসিস হয় এভাবে। এরপর আসো, মস্তিষ্কের এই উপরিভাগ হচ্ছে ডেউতুলা। এটি মেনিনজাস নামক পর্দা দিয়ে আবৃত থাকে। সেরিব্রামের বাইরের স্তরের নাম হলো কর্টেক্স। এই যে আমাদের এই দেখলাম আমি মেনিনজাস পর্দাটা বললাম কিন্তু, এবং দেখাইলাম, তোমরা ছবিতে একটু দেখে নিও। এই যে আমাদের ডেউতুলা, এই উপরিভাগগুলো ডেউতলা দেখলা না, একটা উঁচু একটা নিচু, জাইরাস এবং সালকাস থাকে, এবং এটা মেনিনজাস নামক পর্দা দ্বারা আবৃত। এই যে একটা পর্দা থাকে যাকে মেনিনজাস বলা হয়। সেরিব্রামের বাইরের স্তরের নাম কর্টেক্স। বাইরের স্তরের নাম কি বলবা? কর্টেক্স। এটা তুমি নারিকেল দিয়ে মনে রাখতে পারো। দেখো নারকেলের কথা চিন্তা করো তো একটু, আমাদের যে নারকেল বলতে পাখা আর কি, পাকা বলতে তোমরা এটাকে ডাব, না ডাব তো তোমার সবুজ হয়, নারকেল। তো নারকেল যখন দেখি, নারকেলের ভিতরের দিকে কেমন? ভিতরের দিকে সাদা, বাইরের দিকে ধূসর বর্ণ, গ্রে, গ্রে ম্যাটার। এই যে কালারটা নারকেলের বাইরের দিকে যে কালার, এটা হচ্ছে গ্রে ম্যাটার বলি। তাহলে দেখো এই যে আমাদের সেরেব্রামও সেম নারকেলের মতো, এটা মনে রাখিও তোমরা। আমরা যখন স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু পড়বো, তার ঠিক বিপরীত হবে এটা, বুঝছো? তাহলে এই সেরেব্রামের বাইরের দিকের অংশটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স হচ্ছে ধূসর বর্ণ, নারকেলের মতো। যে কর্টেক্স অসংখ্য নিউরনের কোষদেহ থাকে, নিউরন পড়লে নিউরনের অংশটা কোষদেহ থাকে এখানে, এবং কোষদেহের জন্য এটা ধূসর বর্ণ হয়, এবং এর নাম গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার মানে ধূসর পদার্থ, নারকেলের মতো। তাহলে বাইরে কিসের মতো? ধূসর পদার্থ, মানে হলো গ্রে ম্যাটার। আর সেরেব্রামের ভিতরের স্তরটি হলো নিউরনের একজন দিয়ে, যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত, আর ভিতরের অংশটা হচ্ছে সাদা, এই যে নারকেলের মতো। বাইরের অংশটা ধূসর, ভিতরের অংশটা সাদা। এবং সাদা কেন? কারণ এখানে মাইলিন আবরণ থাকে। তাই সেরেব্রাল কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। তাইলে বলো, বাইরের দিকে কি বলবা? গ্রে ম্যাটার। ভিতরের দিকে কি বলবা? হোয়াইট ম্যাটার। জাস্ট এই সামারিটা মনে রাখো। বাইরের দিকে কি বলবা? গ্রে ম্যাটার, নারকেলের মতো। আর ভিতরের দিকে কি বলবা? হোয়াইট ম্যাটার। বাস। এটার কাজ কি? আমরা যে সেরেব্রাম পড়তেছি, এটার মূলত কাজ কি? সেরেব্রাম প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। এই যে তুমি আমার কথাগুলো শুনতেছো, এদিকে চোখ দিয়ে তাকায় আছো, তোমার চোখ এই এই স্ক্রিনটা দেখতেছে, তোমার কান এই শব্দগুলো শুনতেছে, এগুলা সব কোথায় যাচ্ছে? সেরেব্রামে যাচ্ছে। এই যে শোনা, তারপর আমাদের যত চিন্তা, সবকে নিয়ন্ত্রণ করবে সেরেব্রাম। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ এবং অনুভূতির কেন্দ্র হলো সেরেব্রাম। এটা আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি মানে কথা, কথা বলছো যে এটা ইচ্ছা, ঐচ্ছিক পেশির কার্যকলাপ মানে হলো নিজের ইচ্ছায় তুমি যে হাত পা নাড়তে পারতেছো, নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারতেছো, এগুলো সব নিয়ন্ত্রণ করে। কোনো দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই যে মনে করো একটা পিন, মনে করো আমি একটা আলপিন নিয়ে তোমাকে খোঁচা দিতে যাচ্ছি, তুমি কি আমার সামনে সুন্দর মতো দাঁড়ায় থাকবা? না, তুমি তোমার হাতটা সরায়ে ফেলবা। কিংবা একটা মশা তোমাকে এখানে কামড় দেওয়ার জন্য আসছে, তুমি কি এটাকে সুন্দর মতো কামড় দিতে দিবা? না, তুমি মশাটাকে মেরে ফেলবা। তাইলে এই যে তুমি বুঝছো না, এই যে পিন দিয়ে খোঁচা মারার সময় তুমি দূরে সরে যাচ্ছ, মশাটা তোমার গায়ে বসার সময় তুমি মশাটাকে মেরে ফেলতেছো। বাট আমি যদি একটা মিষ্টি তোমার দিকে এগিয়ে নিয়ে দিই, পিনের পরিবর্তে একটা মিষ্টি তোমাকে খেতে দিচ্ছি, তুমি কি মিষ্টি থেকে দূরে সরে যাবে? না, তুমি মিষ্টিটা হাতে এগিয়ে নিয়ে খেয়ে ফেলবা। এই যে তুমি কী সিদ্ধান্ত নিবা, কোন উদ্দীপকের প্রতি কীরকম সাড়া দিবা, এটার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে কে? এই সেরিব্রামটা। বুঝছো কথা?
সকল প্রাণীদের মধ্যে মানুষের মস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী, সবচেয়ে বিকশিত। এই জন্য হলো মানুষ আশরাফুল মাকলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, কারণ আমাদের অগ্রমস্তিষ্ক বা ব্রেন সবচেয়ে উন্নত অন্যান্য প্রাণীদের থেকে। এবার আসো মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক। এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে সংযুক্ত করে, এটা সংযুক্ত করে। মেইন কাজটা পড়িও জাস্ট, এটার কাজ বিভিন্ন পেশির সমন্বয় সাধন, মানে বিভিন্ন মাংস মানে পেশির মাসেলের সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা করা। দর্শন মানে হলো দেখা, শ্রবণ মানে হলো শোনা ইত্যাদির ক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো কী কী? সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কী কী? সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলামের কাজ দেখো, এটা পন্সের পৃষ্ঠভাগে অবস্থিত, খণ্ডাংশটি হলো সেরেবেলাম, মানে পন্সের উপরে অবস্থিত। এই যে খেয়াল করো, এটা পন্স না, এই যে এটা হচ্ছে যে পন্স। পৃষ্ঠভাগ মানে কি? পিঠের দিকে। এটা হচ্ছে যে অগ্রভাগ, এটা হচ্ছে যে পৃষ্ঠভাগ। এই যে পিঠের দিকে দেখো, পিঠের দিকে এই অংশটা হচ্ছে সেরিবেলাম। বুঝছো কথা? এই অংশটার নাম কি? পন্স। পন্সের পিঠের দিকে সেরিবেলাম, মানে পৃষ্ঠভাগে। বুঝছো? আর এটার নিচে হলো মিডল অবলঙ্গাটা। এই তিনটা অংশ কিসের? পশ্চাৎ মস্তিষ্কের। আমরা পশ্চাৎ মস্তিষ্কে পড়ছি। তাহলে পন্সের পৃষ্ঠভাগে সেরিবেলাম, এটি ডান এবং বাম দুইটা অংশে বিভক্ত। সেমভাবে সেরিবেলামও দুটো অংশে বিভক্ত, ডান সেরিবেলাম, বাম সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ, ভিতরের দিকে শ্বেত পদার্থের আবরণ। আচ্ছা, সেম আমাদের ইয়ার মতো, নারকেলের মতো। এই যে বাইরের দিকে ধূসর মানে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার মানে সাদা। সেরিবেলাম দেহের কী কী নিয়ন্ত্রণ করে? দেখো, তুমি মনে রাখবা দৌড়ানোর জন্য, হাঁটার জন্য যেগুলো প্রয়োজন সবগুলো নিয়ন্ত্রণ করবে সেরিবেলাম। এই যে দেহের পেশির টান নিয়ন্ত্রণ করা, চলনে সমন্বয় সাধন করা, দেহের ভারসাম্য রক্ষা। এই যে তুমি হাঁটতেছো, হাঁটার সময় তুমি কি পড়ে যাচ্ছ? না, এটা নিয়ন্ত্রণ করতেছে কে? সেরিবেলাম। এরপরে দৌড়ানো, লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করা, সব কে করে? সেরিবেলাম করে। এরপর আসে পন্স। পন্সই করে মেডুলা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত, এবং এটা সেরিবেলাম মেডুলা অবলঙ্গাটা সংযোগ সাধন করে। ব্যাস এতটুকু। আর মেডুলা অবলঙ্গাটা মনে রাখেও সবচেয়ে পিছনের অংশ। এটা কেমন? এটা হচ্ছে সবচেয়ে পিছনের অংশ, সামনের দিকে রয়েছে পন্স, পিছনের দিকে সুষুম্নাকার উপরিভাগের সাথে যুক্ত। আচ্ছা, এতটুকু মোটামুটি জানলে হবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেরিবেলাম এবং এই সেরেব্রামটা। হ্যাঁ, এগুলো একটু বুঝে বুঝে মনোযোগ দিয়ে পড়ি, আমি বললাম। বলো, এতটুকু বুঝছো কিনা সবাই? জুলকার 9 বুঝতে পারছো? জি ভাইয়া। তারপর এনিশিল। স্যার কিছু বুঝছি, কিছু বুঝি নাই। কেন বাবা, তুই কি বুঝো নাই? কোন জায়গাটা বুঝো নাই বলো? সেরিবেলাম এটা। আচ্ছা, বললাম আবার। তারপর আদর উর্মি, বুঝছো তুমি? ওকে। ঈশান খেয়াল করো, সেরিবেলাম, সেরিবেলাম কোথায় থাকে? পন্সের পৃষ্ঠভাগে। এই যে এটা যদি পন্স হয়, পন্সের পিঠের দিক হলো পিছনের দিক। এই যে এখানে আমাদের সেরিবেলামটা থাকে। এটি ডান এবং বাম দুটো অংশে বিভক্ত। এই যে আমাদের এই সেরিবেলামটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে আমাদের ডান সেরিব্রাম, একটা হচ্ছে বাম সেরিবেলাম। এবং এটা বাইরের দিকে ধূসর, ভিতরের দিকে শ্বেত। বাইরের দিকে এই সেরিব্রামটা, বাইরের দিকে তোমার গ্রে ম্যাটার। গ্রে মানে ধূসর বর্ণ আর কি। ধূসর, ধূসর তো চিনো, নারকেলের কালার চিনো? নারকেলের কালার যেমন বাইরে এমন। আর ভিতরের দিকে শ্বেত মানে সাদা। এই যে নারকেল ভিতরের দিকতে কেমন? সাদা। এটা নারকেলের মতো ভিতরে সাদা থাকে। সেরিবেলাম কি করে? সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে। আমরা যে হাঁটাচলা করতেছি, মাংসগুলো নড়াচড়া করতেছে না, এই টানটা নিয়ন্ত্রণ করে। চলনে সমন্বয় সাধন করে। তুমি হাঁটাচলা করতেছো, এটা দেহের ভারসাম্য রক্ষা। তুমি হাঁটার সময় পড়ে যাচ্ছ না, দেহের ভারসাম্যটা রক্ষা হচ্ছে, এই সেরিবেলাম। দৌড়ানো, লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কাজ নিয়ন্ত্রণ করে এই সেরিবেলাম। ব্যাস, খুবই সহজ কথা। এখন খেয়াল করো, এই যে আমাদের এটা হচ্ছে যে ব্রেন। হ্যাঁ, একটু এই যে আমাদের এখানে ব্রেন আছে না, এই ব্রেন থেকে এখানে হচ্ছে করোটি। হ্যাঁ, এই করোটি থেকে কিছু স্নায়ু বেরোয় যেগুলোকে আমরা করোটিক স্নায়ু বলে থাকি। এই যে আমাদের টোটাল 12 জোড়া করোটিক স্নায়ু, এটা মনে রাখতে হবে। করোটিক স্নায়ু কয় জোড়া? খুব গুরুত্বপূর্ণ, 12 জোড়া। 12 জোড়া। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কতটা, তোমার আনসার হবে 24টা। 12 জোড়া মানে কয়টা? 24টা। তাহলে ক্রেনিয়াল নার্ভস,
ক্রেনিয়াল নার্ভস কয়টা? 24টা। এগুলো তোমরা এইচএসসি থেকে এগুলোর নাম সহ মনে রাখতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অক্লোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, গ্লসোফেরিঞ্জিয়াল, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এগুলোর নাম সহ মনে রাখতে হবে কোনটার কাজ কী, কোনটা কী করে। তো টোটাল আমাদের 12 জোড়া করোটিক স্নায়ু আছে। কয় জোড়া? 12 জোড়া বা 24টা। এবং এগুলো মেডুলা অবলঙ্গাটা থেকে 8 জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়। আমাদের মেডুলা অবলঙ্গাটা থেকে 12 জোড়ার মধ্যে 8 জোড়া মেডুলা অবলঙ্গাটা থেকে তৈরি হয়। কাজ কি? এর স্নায়ু গলাৎকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলাবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ মানে হলো শোনা, ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করোটিক স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখগহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। এগুলা সংবেদী মোটর। এগুলো আমি বোঝাচ্ছি। দেখো এই যে এখানে অনেকগুলা দেখতেছেন একদম সারা শরীরে বিস্তৃত, এগুলাই হচ্ছে নার্ভ। হ্যাঁ, এগুলো হচ্ছে যে স্নায়ু, এগুলো হচ্ছে স্নায়ু। যদি এখানে সুষুম্না স্নায়ু সহ দেখা যাচ্ছে একসাথে, এই দেখো সারা ফুল বডিতে এগুলো বিস্তৃত, একদম সুতার মতো, যেগুলো একদম সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি যে কোনো একটা জায়গায় ব্যথা পাও, এই ব্যথা পাও মূলত এই নার্ভগুলোর জন্য। তোমার এই ব্যথাটা ব্রেন পর্যন্ত নিয়ে যাচ্ছে নার্ভ ফাইবারগুলো। হ্যাঁ, তাহলে এখানে কি বলতেছে লাস্টের লাইনটা? স্নায়ুগুলো সংবেদী। সংবেদী মানে কি? এই যে খেয়াল করো, ধরো এটা তোমার হাতের আঙ্গুল, হাতের আঙ্গুলে আমি একটা পিন ফুটাবো। পিন ফুটাইলে তোমার নার্ভ এখানে যেটা আছে, আমরা এই যে দেখো না হাত অবধি কিছু নার্ভ আছে না, এই নার্ভ, এই ক্রেনিয়াল নার্ভগুলা তোমার এই হাতের এই ব্যথাটাকে তোমার ব্রেন অবধি নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ব্রেন অবধি নিয়ে যাবে। খেয়াল করিও, তোমার এই ব্যথাটাকে সে গ্রহণ করলো, গ্রহণ করে ব্রেন অবধি নিয়ে গেল। এটার নাম হলো সংবেদী স্নায়ু। এটার নাম কি? সংবেদী স্নায়ু, যেটা ব্রেন অবধি নিয়ে গেল। তোমার অঙ্গ থেকে ব্রেন অবধি যেটা নিয়ে গেল, ব্রেনে যেটা নিয়ে গেল, এটা হচ্ছে সংবেদী স্নায়ু। আচ্ছা, এখন তুমি ধরো এখানে একটা মশা কামড় দিচ্ছে আর কি। হ্যাঁ, মশা কামড় দিচ্ছে, ওই মশার কামড়টা তোমার ব্রেন অবধি গেল। এখানে একটা মশা কামড় দিচ্ছে, মশার কামড়টা ব্রেন অবধি গেল। এখন তোমার হাত কি এখানে থাকবে? এখানে মশা যেহেতু কামড় দিচ্ছে, তোমার ব্রেন যেহেতু এটা বুঝতে পারছে মশা কামড় দিচ্ছে, তোমার হাত আর এখানে থাকবে না। তোমার হাত অন্য একটা হাতকে পারমিশন দিবে, অন্য একটা হাতে তোমার ব্রেনে পারমিশন যাবে যে তুমি এই মশাটাকে মেরে ফেলো। এই মশার এখন অপর হাত কী করবে? এই মশাটাকে এসে মেরে ফেলবে। তার মানে এই ব্রেন থেকে একটা সিগন্যাল তোমার অন্য একটা হাতে গেল না যে এই মশাটাকে মারতে হবে। এই সিগন্যালটা হচ্ছে মোটর। এই সিগন্যালটা কি? মোটর। বুঝতে পারছো দুইটা বিষয়? একটা হচ্ছে তোমার এখানে তোমার এই সংকেতটা ব্রেনে নিয়ে যাওয়া। তাহলে ব্রেনে যেটা যাচ্ছে এটা হলো সংবেদী। ব্রেনে যেটা যাচ্ছে এটার নাম কি? সংবেদী। এবং ব্রেন থেকে অপর হাতে যেটা গেল, মানে ব্রেন থেকে যেটা বের হলো, এটা হলো মোটর। এটা কি? এটা হচ্ছে যে মোটর। বুঝতে পারছো? এই দুটো বিষয় বুঝতে হবে একটু। তাহলে সংবেদী মানে হলো ব্রেনে যেটা গেল, আর মোটর মানে হলো ব্রেন থেকে যেটা গেল। বুঝতে পারছো? সংবেদী মানে হলো ব্রেনে যেটা গেল, আর মোটর মানে হলো ব্রেন থেকে যেটা চলে গেল আমার অন্য হাতে। এটা হচ্ছে যে আমার সংবেদী এবং মোটর। এবং মিশ্র মানে হলো দুটাই কাজ করবে, মানে সংবেদীও কাজ করবে, মোটরও কাজ করবে। এটাই বাস। এগুলো অত বিস্তারিত তোমাদের আসলে লাগবে না, এগুলো পরীক্ষা আসবে, বাট আমি বোঝার জন্য বলে যাচ্ছি আর কি। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড, এটা কোথায় থাকে? মেরুরজ্জু করোটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের থেকে কটিদেশের কশরেখা পর্যন্ত বিস্তৃত। আমাদের মাথার পিছনে এরকম একটা ছিদ্র থাকে স্কাল্পের নিচে, আমাদের করোটির নিচে। এই ছিদ্র পথে আমাদের ইয়াগুলো বের হবে, তোমার আমাদের তোমার স্নায়ুগুলো বেরোবে। তো এটাকে আমরা বলি মেরুরজ্জু। এই মেরুরজ্জু করোটির পিছনে ফোরামেন ম্যাগনাম একটা ছিদ্র। এই ছিদ্রের নাম কি? ফোরামেন ম্যাগনাম। মানে মাথার থেকে একটা ছিদ্র থাকে, যে ছিদ্র পথে আমাদের এই কশরেখা পর্যন্ত বিস্তৃত হয়, মানে একদম নিচ পর্যন্ত বিস্তৃত হয়। মেরুরজ্জু এবং সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরে ছিদ্রপথ দিয়ে সুরক্ষিত থাকে, যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি। যে মেরুরজ্জু বা স্নায়ু সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরে। কশেরুকা মানে আমাদের এখানে ছোটো ছোটো হাড্ডিগুলো আছে না, এই হাড্ডিগুলোর নাম হলো কশেরুকা। মেরুদণ্ডের যে ছোটো ছোটো হাড্ডি, এই হাড্ডিগুলোকে কশেরুকা বলা হয়। এই হাড্ডিগুলোর ভিতরে এরকম একটা ছিদ্র থাকে, যে ছিদ্রপথে আমাদের এই মেরুরজ্জুগুলো বিস্তৃত হয়। মেরুরজ্জুতে শ্বেত পদার্থ থাকে, ধূসর পদার্থ থাকে। তবে মস্তিষ্কের ঠিক উল্টা, মানে নারকেলের ঠিক উল্টা। আমরা নারকেলের উদাহরণ পড়েছি সেরেব্রামে, মানে এখানে ধূসর পদার্থ বাইরে থাকে আর শ্বেত পদার্থ ভিতরে থাকে। বাট এখানে উল্টা, এখানে তোমার শ্বেত পদার্থ থাকবে বাইরে আর ধূসর পদার্থ থাকবে ভিতরে। অর্থাৎ শ্বেত পদার্থ বাইরে থাকে, ভিতরে ধূসর পদার্থ থাকে। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। আমাদের টোটাল 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হবে, যেগুলো ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ইত্যাদি থেকে বের হবে, এবং এগুলো স্নায়ু মিশ্র প্রকৃতির হয়। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে মেরুরজ্জীয় বা স্পাইনাল নার্ভ কয় জোড়া? 31 জোড়া।
আর একটু আগে বললাম করোটিক স্নায়ু কয় জোড়া, এই যে করোটিক স্নায়ু 12 জোড়া, বাট এই দুইটা বিষয় তোমরা মনে রাখো জাস্ট, এগুলোই পরীক্ষা আসবে যে করোটিক স্নায়ু কয় জোড়া, 12 জোড়া, আর মেরুরজ্জীয় স্নায়ু কয় জোড়া, 31 জোড়া। ওকে, আচ্ছা, এরপর আমরা শেষ করে দিচ্ছি স্নায়ুকলা নার্ভাস টিস্যু। এইখান থেকে আমরা নেক্সট দিন পড়বো, এগুলো আর একটু বুঝে বুঝে পড়তে হবে, তো এগুলো আজকে অত তাড়াহুড়ো না করি। মোটামুটি আগামীকাল শেষ হইতে পারে ইনশাল্লাহ, আগামীকাল শেষ হয়ে যাবে এটা, মানে লাস্ট অংশগুলো অতটাই না, আমি খুব দ্রুত শেষ করব, ঠিক আছে? আগামীকাল ক্লাস হবে। আজকে যেহেতু আমরা অধ্যায়টা শুরু করলাম, সো তোমরা একটু ধরো, নিজে একটু পড়ো ভালো মতো করে। আবার বলছি, জীববিজ্ঞান বোঝার অংশটা খুবই কম, এখানে তোমাকে মেনলি নিজে পড়তে হবে। সো নিজে ভালো মতো করে পড়ো, এবং এখানে মূলত মুখস্থ সব, এর বাইরে এখানে আশা করি বোঝার আহামরি কোনো কিছু নাই। চিত্র আছে, চিত্রগুলো আমি বোঝাই দিব আগামীকাল, এগুলো আঁকতে হবে। এই চিত্রটা পরীক্ষার জন্য 99% ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসতে পারে। তারপর বোঝার যে টপিকগুলো আছে এগুলো আমি বোঝাই দিব, কিন্তু তোমাকে অনেক পড়তে হবে, জীববিজ্ঞান মুখস্থর পড়া অনেক বেশি। সো লাইন বাই লাইন ধরে ধরে পড়ে আমি যেভাবে পড়িয়েছি, তাইলে আশা করি যে ক্লিয়ার হবে। আর অধ্যায় শেষে অবশ্যই সিকিউ সলভ করবা, গাইড থেকে এমসিকিউ সিকিউগুলো সলভ করবা। বলো, এতটুকু কারো কোনো বোঝার থাকলে বলতে পারো, বুঝো না এমন টপিক থাকলে।